জার্মানির বিদ্রোহের খবর এসে পৌঁছাতে লাগলো। হামবুর্গের রাস্তায় প্রতিরোধ বুহের রাইফেলের গুলি ছোড়াছুড়ির ক্ষীণ প্রতিধ্বনি এসে পৌঁছাচ্ছে এই সীমান্ত অঞ্চলে। গোটা এলাকা জুড়ে একটা আশঙ্কা ভরা উত্তেজনার আবহাওয়া। আগ্রহের সঙ্গে খবরের কাগজ পড়ে লোকে নতুন কোনো খবর জানার আশায়। পশ্চিম দিক থেকে বিপ্লবের হাওয়া বইছে। জেলা কমসমল কমিটির কাছে কমসমল সভ্যেরা সব অনবরত দরখাস্ত পাঠাচ্ছে। লাল ফৌজের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে চায় তারা। সোভিয়েত দেশ যে শান্তির নীতি অনুসরণ করে চলেছে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে যুদ্ধে নামার কোনো ইচ্ছে যে তার নেই, এই কথাটা বিভিন্ন কমসমল সেলের তরুণ সভ্যদের কাছে অনবরত বুঝিয়ে বলতে হচ্ছে কোর্চাগিনকে। কিন্তু এর ফল বিশেষ কিছু হচ্ছে না। প্রতি রবিবারে পাদ্রির বাড়ির বড় বাগানটায় গোটা জেলার সমস্ত কমসমল সভ্যেরা জড়ো হয়ে সভা করে। একদিন দুপুরে পদ্মুপসির কমসমল সেলের সভ্যেরা রীতিমতো ফৌজি কায়দায় কুচকাওয়াজ করে জেলা কমিটির আঙিনায় এসে হাজির। জানলার ফাঁকে এদের দেখেই পাভেল বেরিয়ে এলো বারান্দাটায়। গ্রিসুৎকা খোরোবৎকোর নেতৃত্বে 11 জন ছেলে দেউড়ির সামনে এসে থামল। তাদের সকলের পায়ে উঁচু বুট, কাঁধে ঝোলানো ক্যাম্বিসের বড় ফৌজি ব্যাগ। বিস্মিত হয়ে পাভেল জিজ্ঞেস করলো, কি ব্যাপার গ্রিসা? জবাব না দিয়ে খোরোবৎকো পাভেলের দিকে চোখের ইশারা করে বাড়িটার ভেতরে চলে এলো তাকে সঙ্গে নিয়ে। লিদা, রাজভালিকিন আর অন্য দুজন কমসমল সভ্য এই আগন্তুকটিকে চারিধারে ঘিরে দাঁড়িয়ে কৈফিয়ত দাবি করল। দরজাটা বন্ধ করে দিয়ে খোরোবৎকো তার ধূসর ভুরু দুটো কুঁচকে ঘোষণা করল, কমরেড, এটা হলো গিয়ে আমাদের সেল সভ্যদের পরীক্ষামূলক একটা ফৌজি সমাবেশ। পরিকল্পনাটা আমার নিজের। আজ সকালে আমি ছেলেদের জানাই যে জেলা থেকে একটা টেলিগ্রাম এসেছে, অবশ্য অত্যন্ত গোপনীয় টেলিগ্রাম। তাতে বলা হয়েছে যে জার্মান বুর্জোয়াদের সঙ্গেও আমাদের শিগগিরই লড়াই বাঁধবে। মস্কোর নির্দেশ অনুযায়ী সমস্ত কমসমল সভ্যদের তলব পড়েছে। আমি বলি ওদের, যদি কেউ লড়াইয়ে নামতে ভয় পায় তাহলে সে একটা দরখাস্ত দিক, তাকে ঘরে থাকতে দেওয়া হবে। আমি ওদের নির্দেশ দিই, কেউ যেন ঘুণাক্ষরেও কাউকে যুদ্ধের কথাটা না বলে, আর শুধু একটা পাউরুটি আর এক টুকরো শুকনো মাংস নিয়েই যেন প্রত্যেকে চলে আসে। যাদের ঘরে শুকনো মাংস নেই তারা পেঁয়াজ বা রসুন আনতে পারে। গ্রামের বাইরে গোপনে সবাই এক জায়গায় এসে মিলবো। আমরা জেলা কেন্দ্রে যাব, তারপর সেখান থেকে যাব আঞ্চলিক কেন্দ্রে, সেখানে আমাদের বন্দুক হাতিয়ার সব দেওয়া হবে। কথাটা শুনে ছেলেগুলোর ভাবখানা যা হলো তা যদি দেখতে! আমাকে দারুণ জেরায় ফেলার চেষ্টা করেছিল ওরা, কিন্তু আমি ওদের বললাম বেশি প্রশ্ন টশ্ন না করে কাজে লেগে যেতে। যারা যেতে চায় না তারা সে কথা বলুক, আমরা চাই শুধু স্বেচ্ছাসেবক। যা হোক, আমার সেলের ছেলেরা তো সব চলে গেল, আর আমি এদিকে রীতিমতো দুর্ভাবনায় পড়ে গেলাম। ধরো যদি কেউ আর রাজি না হয়, তা যদি হয় তাহলে আমি গোটা সেলটাকেই বাতিল করে দিয়ে অন্য কোনো জায়গায় বদলে নিয়ে নেব। গ্রামের বাইরে একা বসে আছি, আর আমার তো বুক ঢিপঢিপ করছে, কেউ বুঝি আর এলো না। শেষ পর্যন্ত কিছুক্ষণ বাদে ওরা এসে জুটতে লাগলো একে একে। দু একজন একটু একটু ফুঁপিয়েছে, লুকোতে চেষ্টা করলেও ওদের মুখ দেখে সেটা বোঝা যায়। 10 জনের প্রত্যেকেই এসে হাজির হলো, একজনও দলত্যাগী নেই। এই হচ্ছে আমাদের পদ্মুপসি সেল, বিজয় গর্বের সঙ্গে ঘোষণা করলো গ্রিসুৎকা। ব্যাপারটা শুনে ভয়ানক চটে গিয়ে লিদা পালোভিক যখন তাকে বকা আরম্ভ করলো, তখন গ্রিসুৎকা তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি বলছো তুমি? এই হচ্ছে ওদের পরখ করার সবচেয়ে ভালো উপায়, আমি বলে রাখছি। এর মধ্যে দিয়ে ওদের প্রত্যেককে পরিষ্কার করে বুঝে নেওয়া গেল। এর মধ্যে তো কোনো জোচ্চুরি নেই, শুধু ওদের যা বলেছি সেটা যে সত্যি তা বোঝানোর জন্য আমি ওদেরকে আঞ্চলিক কেন্দ্রে টেনে নিয়ে যেতাম, কিন্তু বেচারি ছেলেগুলো বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। তোমাকে একবার ওদের সামনে এসে একটা ছোট্ট বক্তৃতা দিতে হবে কোর্চাগিন। দেবে কেমন তো? একটু কিছু বক্তৃতা ওদের না শোনালে ভালো দেখায় না। বলো যে কোনো একটা কারণে ফৌজি সমাবেশটা আপাতত বাতিল করা হয়েছে, কিন্তু এ কথাও বলো যে তা হলেও ওদের জন্য আমরা সত্যিই গর্ববোধ করছি। কোর্চাগিন কখনো কখনো আঞ্চলিক কেন্দ্রে যায়, কারণ ওখানে যাতায়াত করতে কয়েকদিন লেগে যায়। তাছাড়া জেলার কাজে তার এখানেই সবসময় থাকার দরকার পড়ে। পক্ষান্তরে রাজভালিকিন যে কোনো ছুতোয় গাড়ি চেপে শহরে যাবার জন্য প্রস্তুত। আপাদমস্তক হাতিয়ারে সশস্ত্র হয়ে নিজেকে ফেনিমোর কুপারের কাব্যের কোনো নায়ক হিসেবে কল্পনা করতে করতে সে শহর মুখো রওনা হয়। বনের মধ্যে দিয়ে গাড়ি হাঁকিয়ে ছুটন্ত কোনো কাঠবিড়ালির দিকে বন্দুক উঁচায়। পথ চলতি একলা লোকদের থামিয়ে
কড়া গলায় প্রশ্ন করে তারা কারা, কোথা থেকে আসছে, কোথায় যাবে। শহরের কাছাকাছি এসে হাতিয়ারগুলো খুলে নেয়, গাড়ির খড়ের ফাঁকে রাইফেলটা গুজে রাখে, পকেটে লুকিয়ে ফেলে রিভলভারটা, তারপর আঞ্চলিক কমসমল কমিটির দপ্তরে ঢোকে স্বাভাবিক চেহারায়। একদিন রাজভালি খিন আঞ্চলিক কমিটির দপ্তরে ঢুকতেই সেখানকার সম্পাদক ফেদোতভ তাকে জিজ্ঞেস করলো, এই যে বেরেজদবের খবর টবর কি? ফেদোতভের দপ্তরে সর্বদাই লোকের ভিড়, আর সবাই একসঙ্গে কথা বলে। এরকম অবস্থার মধ্যে কাজ করে যাওয়াটা বড় সহজ কথা নয়। একই সঙ্গে 4 জন লোকের কথা শুনতে হয়, 5ম জনের কথার জবাব দিতে হয়, আবার কিছু একটা লিখতেও হয় সেই সঙ্গে। ফেদোতভের বয়স খুব কম হলেও সে 1919 থেকে পার্টি সভ্য। সেই সব ঝোড়ো দিনেই 15 বছর বয়সী একজন ছেলের পক্ষে পার্টি সভ্য হওয়া সম্ভব ছিল। খবর তো অনেক আছে, নির্লিপ্তভাবে জবাব দিল রাজভালি খিন। অত খবর এক কথায় বলা যায় না। সকাল থেকে রাত্রি পর্যন্ত এক টানা কাজের ঠেলা, কত দিক যে দেখাশোনা করতে হয়। আমাদের একেবারে গোড়া থেকে শুরু করতে হয়েছে, জানো তো। আমি 2টো সেল গড়ে তুলেছি। আচ্ছা, আমাকে ডেকেছিলে কেন বলো তো? কাজের মানুষের ভঙ্গিতে সে আরাম কেদারাটায় বসল। অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত ক্রিমস্কি তার ডেস্কের ওপর কাগজের স্তূপ থেকে এক মুহূর্তের জন্য মাথা তুলে বলল, আমরা তো কোর্চাগিনকে আসতে বলেছিলাম, তোমাকে তো নয়। তামাকের ধোঁয়া ছেড়ে ঘন একটা মেঘের সৃষ্টি করে রাজভালি খিন বলল, কোর্চাগিন এখানে আসাটা পছন্দ করে না, তাই আর সব কাজ মুলতুবি রেখে আমাকেই আসতে হলো। সাধারণত দেখা যাচ্ছে সম্পাদকদের মধ্যে কিছু লোক বেশ দিব্যি আছে, তারা নিজেরা কিছু করে না, আমার মতো গর্দবদেরই যত বোঝা বইতে হয়। কোর্চাগিন যখনই সীমান্তে যায় 2-3 সপ্তাহের মধ্যে আর ফেরে না, আর সমস্ত কাজকর্ম আমার উপরে এসে পড়ে। সেই যে জেলা সম্পাদকের পদের পক্ষে যোগ্যতর লোক, রাজভালি খিনের এই সুস্পষ্ট ইঙ্গিতটুকু তার শ্রোতারা যে ধরতে পারেনি তা নয়। সে চলে যাবার পর ফেদোতভ অন্যদের কাছে মন্তব্য করল, এই লোকটাকে আমার খুব একটা সুবিধের বলে মনে হয় না। রাজভালি খিনের চালিয়াতিটা দৈবক্রমে একদিন ফাঁস হয়ে গেল। লিসিৎসিন একদিন ফেদোতভের দপ্তরে এসেছিল ডাকে আসা কাগজপত্র ইত্যাদি নিয়ে যাবার জন্য। জেলা থেকে যারা আসে এই হচ্ছে তাদের সকলেরই দস্তুর, এবং ফেদোতভের সঙ্গে লিসিৎসিনের কথাবার্তা প্রসঙ্গে রাজভালি খিনের স্বরূপ প্রকাশ পেয়ে গেল। লিসিৎসিন বিদায় নেবার সময় ফেদোতভ তাকে বলল, যাই হোক, কোর্চাগিনকে একবার পাঠিয়ে দিও এখানে, আমরা তো তাকে প্রায় চিনিই না বলতে গেলে। বেশ তো, কিন্তু দেখো ওকে যেন আবার আমাদের কাছ থেকে নিয়ে যাবার চেষ্টা করো না, সেটা আমরা হতে দেব না। এবছরে এই সীমান্ত অঞ্চলে অক্টোবর বিপ্লবের বার্ষিক উৎসব অন্যান্য বারের চেয়েও বেশি উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হলো। সীমান্তের গ্রামগুলিতে যে উৎসব হবে সেটার ব্যবস্থাপক কমিটির সভাপতি মনোনীত হলো পাবেল কোর্চাগিন। পদ্মুপসিতে সভার শেষে পাশাপাশি 3টি গ্রামের 5000 চাষি সিকিমাইল লম্বা এক মিছিল করে লাল ঝান্ডা নিয়ে ফৌজি বাজনা বাজিয়ে সীমান্ত পর্যন্ত গেল। মিছিলের সামনের দিকে ছিল শিক্ষার্থী পল্টনের দলটা। সীমান্তের সোভিয়েত এলাকার ধার ঘেঁষে খুঁটিগুলোর সমান্তরাল রেখায় মিছিলটা এগিয়ে গেল সেই সব গ্রামগুলির দিকে যেগুলির মাঝখান দিয়ে সীমা নির্দেশক রেখা চিহ্নটা চলে গেছে গ্রামগুলিকে দুভাগে ভাগ করে দিয়ে। পুলিশরা তাদের সীমানা এলাকায় এ ধরনের দৃশ্য আগে কখনো দেখেনি। মিছিলের সামনে ঘোড়ায় চেপে চলেছে পল্টন কমান্ডার গ্যাভরিলভ আর পাবেল কোর্চাগিন। তাদের পেছনে বাজনা বাজছে, হাওয়ায় পতপত করে উঠছে ঝান্ডাগুলো, গলা মিলিয়ে গান ধরেছে সবাই। বহুদূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে ফিরছে সেই গানের সুর। ছুটির দিনের সবচেয়ে ভালো পোশাক পরে এসেছে খুশি ভরা মন চাষী ছেলেরা, খিলখিল শব্দে ফুর্তির হাসি হাসছে গ্রামের মেয়েরা। বড় বয়সীরা গম্ভীর মুখে কুচকাওয়াজ করে চলেছে, বৃদ্ধেরা চলেছে একটা পবিত্র বিজয় অভিযানের ভাব নিয়ে। চোখ যতদূর যায় শুধু মানুষের স্রোত। সীমান্তের একধার ঘেঁষে বয়ে চলেছে সেই মিছিলের স্রোত, কিন্তু সেই নিষিদ্ধ রেখা চিহ্নটির ওপরে কেউ একবার পাও ফেলল না। এক জায়গায় থেমে পড়ে পাভেল, একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো জনসমুদ্রের এই কুচকাওয়াজ করে এগিয়ে যাওয়াটা। কমসমল সভ্যেরা গান ধরেছে, গহন অরণ্য থেকে ব্রিটেন সাগর জুড়ে সবচেয়ে বলিয়ান এই লাল ফৌজ। সেই গানের রেশ মিলিয়ে যেতে না যেতে মেয়েদের গলা মেলানো গান জাগলো, ওই যে পাহাড় তলির কোলে মেয়েরা কাটে ধান। সোভিয়েত শান্ত্রীরা খুশির হাসি হেসে মিছিলটাকে অভ্যর্থনা জানালো। বিমূঢ়ভাবে তাকিয়ে রইল পুলিশ প্রহরীরা। সীমান্ত দিয়ে এই মিছিল করে যাওয়ায় পুলিশ এলাকায় বেশ একটা সচকিত ভাবের সৃষ্টি হলো, যদিও
পুলিশ বাহিনীর কর্তৃপক্ষকে আগে থেকেই এই মিছিলের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ঘোড়সওয়ার চৌকিদার সৈন্যগুলো অস্থিরভাবে ঘোরাঘুরি করতে লাগলো। সীমান্তরক্ষী পাহারাদারদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে 5 গুণ এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত রিজার্ভ সৈন্যদের কাছাকাছি পাহাড়গুলোর আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু মিছিলটা গানের সুরে আকাশ মুখরিত করে তুলে খুশির তালে পা ফেলে ফেলে নিজেদের এলাকার মধ্যে দিয়েই এগিয়ে গেল। একটা ঢিবির ওপর দাঁড়িয়েছিল একজন পুলিশ শান্ত্রী। তালে তালে পা ফেলে মানুষের সারিটা এগিয়ে আসছে। কুচকাওয়াজের সামনের সারিটা এগিয়ে আসতেই পুলিশ সৈন্যটি ফৌজি কেতায় তার রাইফেলটা পাশে নামিয়ে এনে সামরিক সেলাম জানালো। তারপর পাভেল স্পষ্ট এই কথাগুলো শুনতে পেল, কমিউন জিন্দাবাদ। সৈনিকটার চোখের দিকে তাকিয়েই পাভেল বুঝলো যে সেই বলেছে ওই কথাগুলো। মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল পাভেল। ও আমাদের বন্ধু। সৈনিকের উর্দির নেচে ওর হৃদয়টা এই মিছিলের তালে তালে সাড়া তুলেছে। পাভেল পুলিশ ভাষায় নিচু গলায় বলল, লাল সেলাম কমরেড। মিছিলটা যতক্ষণ পর্যন্ত তার সামনে দিয়ে গেল ততক্ষণ পর্যন্ত সৈনিকটি ওইভাবেই দাঁড়িয়ে রইল। পাভেল বার কতক পিছনে ফিরে দেখল কালো ছোট মূর্তিটার দিকে। এই আরেকটা পুলিশ। গোপ জোড়ায় তার পাক ধরেছে, টুপিটার চকচকে চূড়ার নিচে তার চোখের চাউনি ভাবলেশীন। পাভেল এইমাত্র যা শুনেছে তখনও সেই চিন্তায় আচ্ছন্ন হয়ে পুলিশ ভাষায় বিড়বিড় করে বলল, যেন আপন মনেই বলছে, সালাম কমরেড। কিন্তু কোনো উত্তর এলো না। মৃদু হাসল গাভ্রিলভ। ব্যাপারটা লক্ষ্য করেছে সে। বড় বেশি আশা করছো তুমি, মন্তব্য করলো সে। এরা সকলেই সাধারণ পদাতিক সৈন্য নয়, বুঝলে? কিছু কিছু ফৌজি পুলিশও আছে এদের মধ্যে। ওর উর্দির হাতার পটিটা লক্ষ্য করনি? ও নিশ্চয়ই ফৌজি পুলিশ পদভুক্ত। মিছিলের সামনের দিকটা ইতিমধ্যে পাহাড়ের ঢালু বেয়ে নামতে শুরু করেছে গ্রামের মুখে। সীমান্তের সীমারেখা এই গ্রামটাকে দুভাগ করে দিয়ে মাঝখান দিয়ে চলে গেছে। সোভিয়েত এলাকাভুক্ত গ্রামের যে অর্ধাংশ, তারা সমারোহের সঙ্গে এই মিছিলের অতিথিদের অভ্যর্থনার আয়োজন করেছে। ছোট নদীটার এক পাড়ে সীমান্তের সাঁকোটার কাছে সমস্ত গ্রামবাসী এসে অপেক্ষা করছে। রাস্তাটার দুপাশে ছোট ছেলেমেয়েরা সার বেঁধে দাঁড়িয়েছে। পুলিশ এলাকায় কুড়েঘর আর খামার বাড়িগুলোর ছাদে ছাদে লোক ভর্তি হয়ে গেছে। একাগ্র আগ্রহের সঙ্গে তারা নদীর অন্য তীরের ঘটনাগুলো লক্ষ্য করছে। কুড়েঘরের দাওয়ায় আর বাগানের বেড়ার পাশে চাষিদের ভিড়। দুপাশে সারি বাঁধা মানুষগুলোর মাঝখানে মিছিলটা ঢুকতেই আন্তর্জাতিকের সুর বেজে উঠল ঐকতান বাজনায়। সবুজ পাতায় সাজানো মঞ্চটার উপর থেকে পরে বক্তৃতা ইত্যাদি হলো। জনতাকে উদ্দেশ্য করে বক্তৃতা দিল তরুণ বক্তারা আর সাদা চুল অভিজ্ঞ প্রবীণরা। পাভেলও তার ইউক্রেনিয়ান মাতৃভাষায় বক্তৃতা দিল। সীমান্ত ডিঙিয়ে তার কথাগুলো নদীর অপর পারেও শোনা যেতে লাগলো এবং পাছে তার অগ্নিগর্ভ কথাগুলো পুলিশ এলাকার শ্রোতাদের মনে উত্তেজনার সৃষ্টি করে, এই আশঙ্কায় অধিককার শান্তিরা সব গ্রামবাসীদের হটিয়ে দিতে থাকলো। তাদের হাতের ফৌজি চাবুকগুলো সপাসপ শব্দে ওঠানামা করতে লাগলো। বন্দুকের গুলির ফাঁকা আওয়াজ উঠল শূন্যে। নির্জন হয়ে গেল রাস্তাগুলো। শান্তিদের গুলি ছোড়ার আওয়াজে ভয় পেয়ে ছোট ছেলেমেয়েরা ছাদের ওপর থেকে নেমে অদৃশ্য হয়ে গেল। দৃশ্যটা দেখে সোভিয়েত এলাকার লোকেদের মুখ গম্ভীর হয়ে গেল। একজন বুড়ো রাখাল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মঞ্চের উপর উঠে এলো জনকতক ছেলের সাহায্যে। দারুণ উত্তেজনার সঙ্গে সে জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিল, তোমরা যারা আমাদের ছেলে মেয়ে, তারা তো ঘটনাটা সবাই দেখলে। এককালে আমাদের সঙ্গেও ঠিক এই রকম ব্যবহারই করা হতো, কিন্তু এখন চাষিরাই গ্রামের কর্তা। চাবুকের ব্যবস্থা এখন আর নেই। বড় লোকের শাসন শেষ হয়ে গেছে এখন, এবং চাবুকের চোটে আমাদের পিঠ আর টনটন করে ওঠে না। তোমরা সব আমার ছেলে মেয়ে, তোমাদেরই নজর রাখতে হবে যাতে বড় লোকের রাজত্ব আর কিছুতেই ফিরে না আসে। বুড়ো মানুষ আমি, বক্তৃতাও মোটে করতে পারি না। যদি পারতাম তাহলে অনেক কিছু বলার ছিল আমার তোমাদের, যারদের অধীনে সারা জীবন ধরে আমরা খিদে ভরা পেট নিয়ে নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে বলদের মতো খেটে মরেছি, ওই হতভাগাদের মতোই। জীর্ণ একটা হাত বাড়িয়ে ধরল নদীর অপর পারে। তারপর আবেগে আচ্ছন্ন হয়ে গিয়ে কেঁদে ফেলল সে, শিশু আর অতিবৃদ্ধেরা যেরকম কেঁদে ওঠে। তারপরে বক্তৃতা দিল গ্রীষুৎকাক্ষরবোধকু। তার জ্বালাময়ী বক্তৃতা শুনতে শুনতে গাভ্রিলভ তার ঘোড়াটা ঘুরিয়ে নিয়ে নদীর অপর পারে চারিদিকে একবার দেখে নিল যে সেখানে কেউ তার বক্তৃতা লিখে নিচ্ছে কিনা। কিন্তু ওপারে নদীর তীর জনশূন্য।
সাঁকোর কাছের শান্তিটিকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। দেখে তো মনে হচ্ছে যেন বৈদেশিক বিভাগের সদর দপ্তরে আর কোনো প্রতিবাদ পত্রটত্র পাঠানো হবে না। হেসে উঠল গাভরিলভ। হেমন্তের শেষ দিকে এক বৃষ্টি ঝরা রাত্রে আন্তনিউক আর তার 7 জন সহযোগীর রক্তাক্ত গতিবিধি বন্ধ হয়ে গেল। মাইদান ভিলার জার্মান বসতিটায় একজন ধনী চাষির বাড়িতে একটা বিয়ের ভোজসভায় ঠ্যাঙাড়ে লোকটা ধরা পড়ল। থ্রোলিনস্কি কমিউনের চাষিরা তাকে একদম অপ্রস্তুত অবস্থায় পাকড়াও করে ফেলল। মাইদান ভিলায় আন্তনিউক দলের নিমন্ত্রিত হয়ে আসার খবরটা ছড়িয়েছিল স্থানীয় মেয়েরা। সঙ্গে সঙ্গে থ্রোলিনস্কি কমসমলের 12 জন সভ্য জড়ো হয়ে হাতের কাছে যা কিছু হাতিয়ার জুটল তাই নিয়ে সশস্ত্র হয়ে গাড়িতে চেপে রওনা হয়ে গেল মাইদান ভিলায়। তার আগে খবর পাঠিয়ে দিল বেরেজদভে। একটা লোক খবর নিয়ে চলে গেল দারুণ জোরে ঘোড়া হাঁকিয়ে। যাওয়ার পথে তার সেমাকি গ্রামে ফিলাতভের ফৌজি দলটার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ায় ফিলাতভ তার দলবল নিয়ে ঘোড়া হাঁকালো মাইদান ভিলার দিকে। থ্রোলিনস্কির ছেলেরা খামার বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আন্তনিউকের দলের সঙ্গে তাদের পাল্টা রাইফেল ছোঁড়াছুঁড়ি চলছে। খামার বাড়িটার এক টেরে একটা ছোট্ট দালান মতো জায়গাটার আড়ালে থেকে আন্তনিউকের দলটা বন্দুকের গুলির আওতার মধ্যে যে আসছে তার দিকেই রাইফেল ছুটছে। হঠাৎ একটা পাল্টা আক্রমণ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু দলের একজন লোককে খুইয়ে এখন বাড়িটার ভেতরে হটে আসতে বাধ্য হয়েছে। আন্তনিউক এরকম কোণঠাসা অবস্থায় এর আগেও অনেকবার পড়েছে এবং প্রতিবারই হাত বোমার সাহায্যে আর অন্ধকারের সুযোগে সে পথ কেটে বেরিয়ে গেছে। এবারেও সে হয়তো এইভাবেই পালাতে পারত, কারণ থ্রোলিনস্কি কমসমলের ছেলেদের ইতিমধ্যেই 2 জন মারা পড়েছে। ঠিক সেই মুহূর্তে ফিলাতভ এসে পড়ল। আন্তনিউক বুঝতে পেরেছিল যে এবারে আর তার পার নেই। বাড়িটার সমস্ত জানলাগুলোর ফাঁকে ফাঁকে সে সকাল পর্যন্ত পাল্টা গুলি চালিয়ে গেল, কিন্তু ভোরবেলায় ওরা তাকে পাকড়াও করল। 7 জনের একজনও আত্মসমর্পণ করল না। এই রক্তচোষা বাদুড়ের বাসাটা ধ্বংস করতে গিয়ে 4 জন লোক মারা পড়ল। নিহতদের মধ্যে 3 জন সদ্য সংগঠিত থ্রোলিনস্কি কমসমল সভ্য দলের সভ্য। হৈমন্তিক ফৌজি সমাবেশের জন্য পাভেল কোরচাগিনের পল্টনের ডাক পড়েছে। দারুণ বৃষ্টির মধ্যে একদিনে পুরো 25 মাইল রাস্তা হেঁটে তার পল্টন এসে পৌঁছল আঞ্চলিক ফৌজি শিবিরে। ভোরবেলায় বেরিয়ে তারা গন্তব্যস্থলে এসে পৌঁছল অনেক রাত্রে। পল্টন কমান্ডার গুসেভ আর তার কমিসার 2 জন এলো ঘোড়ায় চেপে। 800 জন শিক্ষার্থী যখন ব্যারাকে এসে পৌঁছালো তখন ক্লান্তিতে তাদের দম ফুরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে ঘুমোতে গেল তারা। পরের দিন সকালেই ফৌজি সমাবেশ আরম্ভ হবার কথা। প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে এই পল্টনটাকে ডেকে পাঠাতে দেরি করেছিল। পরিদর্শনের জন্য পল্টনটা যখন উর্দি পরে আর রাইফেল নিয়ে সামিল হয়ে দাঁড়ালো তখন দৃশ্যটা দেখা গেল সম্পূর্ণ অন্যরকম। গুসেভ আর কোরচাগিন দুজনেই এই তরুণদের শিক্ষিত করে তুলবার জন্য যথেষ্ট সময় আর শক্তি ব্যয় করেছে। পল্টনটা যে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হবে সে সম্বন্ধে তারা নিশ্চিত ছিল। সরকারি পরিদর্শনের পরে এবং পল্টনের ছেলেদের সামরিক কলা কৌশলে পারদর্শিতা দেখানো শেষ হবার পরে কমান্ডারদের মধ্যে থেকে একজন কোরচাগিনের দিকে এগিয়ে এলো। লোকটা সুপুরুষ, কিন্তু মুখখানা একটু মাংসল। তীক্ষ্ণ গলায় কৈফিয়ত চাইল সে। তুমি ঘোড়ায় চেপে রয়েছ কেন? আমাদের শিক্ষার্থী পল্টনগুলোর কমান্ডার আর কমিসারদের ঘোড়ায় চাপার এখতিয়ার নেই। ঘোড়াটাকে আস্তা বলে জিম্মা করে দিয়ে কুচকাওয়াজের জন্য পায়ে হেঁটে এসো। পাভেল জানে ঘোড়া থেকে নেমে গেলে সে আর কুচকাওয়াজে যোগ দিতে পারবে না, কারণ পায়ে হেঁটে 8 মাইলও যেতে পারবে না সে। কিন্তু এই বাহারে চামড়ার বেড় লাগানো শৌখিন আর উচ্চকণ্ঠ ফুলবাবুটিকে সে অবস্থাটা খুলে বোঝাবে কি করে? পায়ে হেঁটে তো আমি এই কুচকাওয়াজে যোগ দিতে পারবো না। কেন পারবে না? কিছু একটা কৈফিয়ত দিতে হবে বুঝতে পেরে পাভেল নিচু গলায় বলল, আমার পা দুটো ফুলে গেছে। 1 সপ্তাহ ধরে হাঁটাহাঁটি আর দৌড়ানো আমার সহ্য হবে না। কিন্তু কমরেড, তুমি কে জানতে পারি? প্রথমত, তোমার পল্টন যে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত, আমি সেই সৈন্যবাহিনীর প্রধান অধিনায়ক। দ্বিতীয়ত, আমি তোমাকে আরেকবার হুকুম করছি ঘোড়া থেকে নেমে যাবার জন্য। তুমি যদি পঙ্গুই হও তাহলে ফৌজে তোমার থাকা উচিত নয়। মুখের ওপর যেন একটা চাবুকের ঘা খেয়েছে বলে মনে হলো পাভেলের। স্নায়বিক উত্তেজনায় লাগামটা মুঠোর মধ্যে টেনে ধরল সে, কিন্তু গুসেভের বলিষ্ঠ হাত তাকে এগিয়ে যেতে বাধা দিল। কয়েক মুহূর্তের জন্য আহত আত্মসম্মান
আর আত্মসংযমের একটা লড়াই চলল তার মনের মধ্যে, কে জয়ী হবে। কিন্তু পাভেল কোরচাগিন এখন আর সেই লাল ফৌজের সৈন্য নয় যে একটা দল থেকে আরেকটা দলে হালকা মনে বদলি হয়ে চলে আসবে। সে এখন পল্টন কমিশনার, পুরো একটা পল্টন দাঁড়িয়ে রয়েছে তার পেছনে। হুকুমটাকে যদি সে অমান্য করে, তাহলে নিজের পল্টনের ছেলেদের সামনে সে সামরিক শৃঙ্খলা সম্বন্ধে বিশ্রী একটা উদাহরণ তুলে ধরবে। এই পদমর্যাদা গর্বিত গর্ধবটার জন্য তো সে আর তার পল্টনকে গড়ে তোলেনি। রেকাব থেকে পা সরিয়ে নিয়ে ঘোড়া থেকে নেমে এলো সে। হাঁটু দুটোর কাছে নিদারুণ যন্ত্রণাটাকে চাপতে চাপতে ডান দিকের সৈন্য সারির দিকে এগিয়ে গেল। দিন কয়েক ধরে আবহাওয়াটা অস্বাভাবিক রকম ভালো যাচ্ছে। ফৌজি সমাবেশ শেষ হয়ে এলো প্রায়। 5 দিনের দিন ফৌজি দলগুলো এসে গেল সেপেতোপকার কাছাকাছি। সেখানেই কুচকাওয়াজ আর লড়াইয়ের কায়দা কানুন প্রদর্শনী শেষ হবার কথা। বেরেজদভ পল্টনটার উপরে ভার দেওয়া হয়েছে ক্লেমেন্তোভিচি গ্রামের দিক থেকে রেল স্টেশনটাকে দখল করে নিতে হবে। পাভেল এখন তার নিজের দেশের মাটিতে এসে পড়েছে। স্টেশনটার দিকে এগোবার সমস্ত পথঘাট দেখিয়ে দিল সে গুসেপকে। পল্টনটা দুভাগে ভাগ হয়ে গিয়ে বেশ খানিকটা তফাত দিয়ে পথ ঘুরে এসে শত্রুর পেছনের ঘাঁটির ওপরে হঠাৎ এসে পড়ে প্রচন্ড জয়ধ্বনির সঙ্গে স্টেশন বাড়িটাকে দখল করে নিল। এই সামরিক পরিকল্পনাটা সবচেয়ে বেশি প্রশংসা পেল। বেরেজদভ পল্টনের সৈন্যরা স্টেশনটা দখল করে রইল, আর যে পল্টনটার উপরে স্টেশনটার প্রতিরক্ষার ভার ছিল তাদের শতকরা 50 জন নিহত হয়েছে বলে ধরে নেবার জন্য বিচারকরা রায় দেবার পর তারা বনের দিকে হটে গেল। বেরেজদভ পল্টনের দুটো দলের মধ্যে একটার অধিনায়ক ছিল পাভেল। নিজের সৈন্য দলকে ছোট ছোট দলে ভাগ হয়ে সারি বেঁধে দাঁড়াবার হুকুম দিয়ে পাভেল রাস্তার মাঝখানে কমান্ডার আর 3 নম্বর দলের রাজনীতিক শিক্ষকের সঙ্গে দাঁড়িয়ে আছে। এমন সময় তার কাছে দৌড়ে এলো একজন লাল ফৌজের লোক। কমরেড কমিশনার, হাঁপাতে হাঁপাতে বলল সে, পল্টন কমান্ডার জানতে চাচ্ছেন মেশিনগান বাহিনীর সৈন্যরা রেলওয়ে ক্রসিংটা দখল করে আছে কিনা। কমিশনটা এদিকেই আসছে। পাভেল আর কমান্ডাররা একসঙ্গে একটা রেল ক্রসিং এর কাছে এলো। রেজিমেন্টের কমান্ডার আর তার সহকারীরা সবাই ছিল সেখানে। স্টেশন দখল করে নেবার পরিকল্পনাটাকে সফলভাবে কার্যকরী করার জন্য গুসেপকে অভিনন্দন জানানো হলো। পরাজিত পল্টনের প্রতিনিধিরা নিরীহভাবে চেয়ে রইল, এমনকি আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টাও তারা করল না। গুসেপ বলল, এর জন্য কৃতিত্বটা আমার প্রাপ্য নয়। কোরচাগিনী আমাদের পথঘাট দেখিয়ে দিয়েছিল, ও এই অঞ্চলেরই লোক। পাভেলকে যে অধিনায়কটি ঘোড়া থেকে নেমে যেতে বলেছিল, সে এবার পাভেলের দিকে ঘোড়া হাঁকিয়ে এসে নাক ছিটকে বলল, তুমি তো দেখছি দিব্যি দৌড়তে পারো কমরেড, তাহলে ঘোড়াটা খালি চাল বাড়াবার জন্যই নাকি? আরো কি যেন বলতে যাচ্ছিল সে, কিন্তু কোরচাগিনের মুখ আর চোখের চাউনি দেখে সে থেমে গেল। উচ্চপদস্থ কমান্ডাররা সবাই চলে যাবার পর পাভেল গুসেপকে জিজ্ঞেস করলো, তুমি ওর নামটা জানো নাকি? গুসেপ তার কাঁধ চাপড়ে দিল, যেতে দাও, ওই হঠাৎ মাতব্বরটির কথায় কান দিও না। ওর নাম চুজানিন। আমি যতদূর জানি আগে ও ছিল একজন লেফটেন্যান্ট। সেদিন সারা দিন ধরে পাভেল বার কতক মাথা খুঁড়ে মনে করবার চেষ্টা করলো সে কোথায় এই নামটা আগে শুনেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। ফৌজি সমাবেশ শেষ হয়ে গেছে। পাভেলদের পল্টন উচ্চ প্রশংসা পাবার পর ফিরে গেছে বেরেজদভে। পাভেল তার মায়ের কাছে গিয়ে 2-1 দিন কাটিয়ে আসার জন্য থেকে গেল। বড় টানাটানির মধ্যে দিন কাটছে মায়ের। পাভেল 2 দিন ধরে রোজ একটানা 12 ঘন্টা করে ঘুমলো। তৃতীয় দিনে সে গেল রেল কারখানায় আর্টেমের সঙ্গে দেখা করার জন্য। এই ধোঁয়ায় কালো বিষণ্ণ বাড়িটায় ঢুকে পাভেলের মনে হলো যেন সে তার নিজের বাড়িতেই এসেছে। ক্ষুধার্তের মতো সে কয়লার ধোঁয়া ভরা বাতাস নিঃশ্বাসের সঙ্গে টেনে নিল। এইখানকারই মানুষ সে, এইখানেই সে থাকতে চেয়েছিল। অত্যন্ত প্রিয় কোনো কিছুকে হারিয়েছে বলে তার মনে হলো। কত মাস হয়ে গেল সে একটা ইঞ্জিনের সিটির শব্দ শোনেনি। সেই চিরপরিচিত পরিবেশটুকু ফিরে পাওয়ার জন্যে এই এককালের কয়লা যোগানদার আর ইলেকট্রিশিয়ান ছেলেটির মনে তীব্র কামনা জাগল। ডাঙার উপরে দীর্ঘদিন কাটানোর পর নাবিকের মনে যেমন নিঃসীম সমুদ্র বিস্তারের মধ্যে ফিরে যাওয়ার জন্য কামনা জাগে। অনেকক্ষণ লেগে গেল তার এই অনুভূতিটাকে কাটিয়ে উঠতে। দাদার সঙ্গে কথাবার্তা সামান্যই বলল সে। আর্টেম এখন একটা আধুনিক ধরনের চলমান হাঁপড় যন্ত্রে ঢালাইয়ের কাজ করছে। পাভেল লক্ষ্য করল আর্টেমের কপালে নতুন একটা কুঞ্চন জেগেছে। সে এখন 2টি সন্তানের বাপ।
স্পষ্টই বোঝা যাচ্ছে বেশ কষ্টে সৃষ্টে চালাতে হচ্ছে তাকে। সে অবশ্য কোনো অভিযোগ তোলেনি, কিন্তু পাভেল নিজেই সেটা বুঝতে পারল। তারা দুজনে 2-1 ঘন্টা পাশাপাশি কাজ করলো। তারপর চলে এলো পাভেল। রেল লাইনটা পার হবার জায়গাটায় এসে পাভেল তার ঘোড়াটাকে রাশ টেনে থামিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল স্টেশনটার দিকে। তারপর গুঁতো মেরে ঘোড়াটাকে জোরে হাঁকিয়ে চলল বনের পথ ধরে। বনের পথগুলো আজকাল সম্পূর্ণ নিরাপদ। ছোট বড় সমস্ত ঠ্যাঙাড়ে দলগুলিকে বলশেভিকরা নিশ্চিহ্ন করে দিয়েছে। এই অঞ্চলের গ্রামবাসীরা এখন শান্তিতে বসবাস করছে। দুপুরের দিকে পাভেল এসে পৌঁছল বেরেজদভে। লিদা ফালেভিক জেলা কমিটির দপ্তর বাড়ির দাওয়ায় ছুটে বেরিয়ে এলো তাকে অভ্যর্থনা জানাবার জন্য। খুশির হাসি হেসে সে বলল, এই যে এসো, আমরা এখানে তোমার অভাব বোধ করছিলাম। 2 হাত দিয়ে পাভেলকে জড়িয়ে ধরল সে। দুজনে ঘরের মধ্যে ঢুকলো। কোটটা খুলতে খুলতে পাভেল জিজ্ঞাসা করলো, রাজভালিকিন কোথায়? একটু যেন অনিচ্ছার সঙ্গে লিদা জবাব দিল, জানি না। ও হ্যাঁ, মনে পড়েছে, আজ সকালে ও বলেছিল যে তোমার বদলে সেই আজ সমাজতত্ত্বের ক্লাসটা নেবার জন্য স্কুলে যাচ্ছে। ও বলছে যে এটা ওরই কাজ, তোমার নয়। কথাটা শুনে পাভেল একটু বিরক্তি মিশ্রিত বিস্ময় বোধ করল। রাজভালিকিনকে তার কোনোদিনই ভালো লাগেনি। বিরক্তির সঙ্গে মনে মনে ভাবল, স্কুলের ব্যাপারে আবার এই ছেলেটা একটা গন্ডগোল বাঁধিয়ে বসতে পারে। লিদাকে বলল, ওর কথা গ্রাহ্য করো না। আচ্ছা, এখানকার ভালো ভালো খবরগুলো সব আগে বলো তো। গুসেপকায় গিয়েছিলে নাকি? ওখানকার বাচ্চাদের সব খবর টবর কি? লিদা সব খবর বলে গেল। ততক্ষণে পাভেল আরামকেদারাটায় ছড়িয়ে বসলো। হাত পাগুলো ব্যথায় টনটন করছে তার। গত পরশু রাকিতিনাকে পার্টির সভ্য পদ প্রার্থী কর্মী হিসেবে নেওয়া হয়েছে। এর ফলে আমাদের পদ্মুপসি সেল অনেকটা জোরালো হয়ে উঠল। রাকিতিনা বেশ মেয়ে, আমার ভালো লাগে ওকে। শিক্ষক শিক্ষিকারা আমাদের পক্ষে চলে আসতে শুরু করেছে। জনকতক তো ইতিমধ্যেই চলে এসেছে। পাভেল আর জেলা পার্টি কমিটির নতুন সম্পাদক লিচিকভ প্রায়ই সন্ধ্যের পরে লিসিৎসিনের ঘরে গিয়ে জোটে। 3 জনে মিলে বড় ডেস্কটার ধারে বসে রাত্রি 1টা-2টো পর্যন্ত পড়াশোনা করে। লিসিৎসিনের স্ত্রী আর বোন শোবার ঘরে ঘুমোয়, আর ওই ঘরের দরজাটা আঁট করে বন্ধ থাকে। আর এ ঘরে তারা 3 জনে কোনো একটা বই সামনে খুলে ধরে নিচু গলায় কথাবার্তা বলে। লিসিৎসিন পড়াশোনা করার সময় পায় শুধু রাত্রে। তা সত্ত্বেও পাভেল তার ঘন ঘন গ্রামান্তর যাত্রা থেকে ফিরে এসে প্রত্যেকবারই হতাশার সঙ্গে লক্ষ্য করে যে তার কমরেডরা তার চেয়ে ঢের এগিয়ে গেছে। পদ্মুপসি থেকে একদিন একজন এসে খবর দিল, আগের রাত্রে অজ্ঞাত আততায়ীদের হাতে গ্রিসুৎকা খোরোবোতকো খুন হয়েছে। সঙ্গে সঙ্গে পায়ের যন্ত্রণা ভুলে ছুটে গেল পাভেল কার্যনির্বাহক কমিটির দপ্তর বাড়ির রাস্তা বলে। তাড়াতাড়ি করে একটা ঘোড়ায় জিন এঁটে প্রাণপণ বেগে ঘোড়া ছুটিয়ে রওনা হয়ে গেল সীমান্তের দিকে। গ্রাম সোভিয়েতের কুড়েঘরটার মধ্যে ফার গাছের কচি ডাল দিয়ে সাজানো একটা টেবিলের ওপর শোয়ানো আছে গ্রিসুৎকার দেহ, সোভিয়েতের লাল ঝান্ডায় ঢাকা। একজন সীমান্তরক্ষী প্রহরী আর একজন কমসমল সভ্য দরজায় পাহারা দিচ্ছে। কর্তৃপক্ষ না এসে পড়া পর্যন্ত কাউকে ঢুকতে দিচ্ছে না তারা। পাভেল কোরচাগিন কুড়েঘরটায় ঢুকে টেবিলটার কাছে এসে সরিয়ে দিল লাল ঝান্ডাটা। গ্রিসুৎকার মাথাটা একপাশে হেলে পড়েছে, মুখখানা তার মোমের মতো বিবর্ণ। বিস্ফারিত চোখ দুটো মৃত্যুর যন্ত্রণায় স্থির হয়ে আছে। মাথার পেছন দিকটা ফাঁক হয়ে গেছে তীক্ষ্ণ কোনো অস্ত্রের আঘাতে। একটা কচি ফার গাছের ডালে জায়গাটা ঢাকা পড়েছে। কে নিয়েছে এই তরুণটির প্রাণ? বিধবা খোরোবোতকোর একমাত্র ছেলে সে। তার বাবা ছিল জাঁতা পেশা কারখানার একজন মজুর। পরে সে গরিব চাষিদের কমিটির একজন সভ্য হয়ে বিপ্লবের পক্ষে লড়াই করে মারা যায়। ছেলের মৃত্যুর আঘাতে বৃদ্ধা শয্যাশায়ী হয়ে পড়েছে তার বিছানায়। পড়শিরা এসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। ছেলে তার শুয়ে রয়েছে আড়ষ্ট শীতল দেহে। এই অকাল মৃত্যুর রহস্যটা তার মনের মধ্যেই গোপন থেকে গেল। গ্রিসুৎকার হত্যার ঘটনাটা সমস্ত গ্রামবাসীর মনে এক নিদারুণ ঘৃণা জাগিয়ে তুলেছে। দেখা গেল এই গ্রামে গরিব চাষিদের স্বার্থরক্ষক এই তরুণ কমসমল নেতাটির শত্রুর চেয়ে বন্ধুর সংখ্যাই ঢের বেশি। খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত হয়ে রাকিতিনা তার ঘরে জ্বালা ভরা কান্নায় ভেঙে পড়েছে। পাভেল ঘরে ঢোকার পর সে মুখ তুলে পর্যন্ত তাকালো না।
ধুপ করে একটা চেয়ারে বসে পড়ে ভাঙা গলায় বলে উঠল পাভেল, ওকে কে খুন করেছে বলে তোমার মনে হয় রাকিটিনা? ওই গমপেশা কলের দলটা নিশ্চয়ই। গ্রীষা বরাবরই ওই বেআইনি মাল চালানদারদের পথের কাঁটা হয়েছিল। গ্রীষুৎকা খোরবোৎককে গড় দেওয়া উপলক্ষে দুটো গাঁয়ের সব লোকজন এসে জড়ো হলো। কোরচাগিন তার পল্টন নিয়ে এলো। কমসমল সংগঠনের সমস্ত ছেলেমেয়েরা এলো তাদের কমরেডের উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। গ্রাম সোভিয়েতের দপ্তরের সামনের ময়দানটায় গাভরিলভ 250 সীমান্তরক্ষী সৈন্য সামিল করল। সামরিক অন্ত্যেষ্টি যাত্রার বিষণ্ণ ঐকতান বাদনের তালে তালে নিশান দিয়ে ঢাকা সমাধারটি বয়ে নিয়ে এসে ময়দানের মাঝখানে রাখা হলো। গৃহযুদ্ধের সময় যেসব বলসেভিক পার্টিজান নিহত হয়েছিল তাদের কবরের পাশে একটা নতুন কবর খোঁড়া হয়েছে। গ্রীষুৎকা যাদের স্বার্থ রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে লড়াই করে এসেছে তারা সবাই তার মৃত্যুর ফলে ঐক্যবদ্ধ হয়ে গেল। তরুণ ক্ষেতমজুর আর গরিব চাষিরা এবং অন্যান্য যারা এই অন্ত্যেষ্টি উপলক্ষে বক্তৃতা দিল তারা সবাই ক্রুদ্ধ দাবি জানালো হত্যাকারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক। তারা যাকে খুন করেছে তারই কবরের পাশে এইখানে তাদের ধরে এনে বিচার করা হোক, যাতে সবাই চিনে রাখতে পারে সেই শত্রুরা কারা। একসঙ্গে এক ঝাঁক গুলির গর্জন উঠল পরপর 3 বার। ফার গাছের কচি তাজা ডাল বিছিয়ে দেওয়া হলো কবরের ওপর। সেদিন সন্ধ্যায় পদ্মুৎসিক সেলের সভ্যেরা একজন নতুন সম্পাদক নির্বাচিত করল রাকিটিনাকে। গোয়েন্দা বিভাগের সীমান্ত ঘাঁটি থেকে কোরচাগিনের কাছে খবর এলো যে তারা খুনিদের সন্ধান পেয়েছে। 1 সপ্তাহ বাদে যখন শহরের থিয়েটার বাড়িতে সোভিয়েত সংগঠনগুলির দ্বিতীয় জেলা কংগ্রেস শুরু হলো তখন সেখানে লিসিৎসিন বিজয়ীর গাম্ভীর্য নিয়ে ঘোষণা করল, কমরেড, গত 1 বছরে আমরা যে অনেক কিছু করতে পেরেছি এ কথা এই পার্টি কংগ্রেসের সামনে ঘোষণা করতে পারছি বলে আমি আনন্দিত। এই জেলায় সোভিয়েত শক্তি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ডাকাত ঠ্যাঙাড়েদের দলগুলোকে নির্মূল করে দেওয়া হয়েছে এবং বেআইনি মাল আমদানি রপ্তানি প্রায় সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে। গ্রামে গ্রামে গরিব চাষিদের শক্তিশালী সংগঠন গড়ে উঠেছে। কমসমল সংগঠনগুলি আগের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং পার্টি সংগঠনগুলির কর্মী সংখ্যা বেড়েছে। পদ্মুৎসিতে যে কুলাকরা কিছুদিন আগে উস্কানি দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিল, যার ফলে আমাদের কমরেড খোরবোৎককে হারাতে হয়েছে, সেই কুলাকদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে। খুনি 2 জন গমপেশা কলের মালিক আর তার জামাই গ্রেপ্তার হয়েছে। জেলা আদালতে 2-1 দিনের মধ্যেই তাদের বিচার হবে। কয়েকটি গ্রামের জনকতক প্রতিনিধি দাবি তুলেছেন যে এই ডাকাত সন্ত্রাসবাদীদের চরম শাস্তির দাবি জানিয়ে এই কংগ্রেস থেকে একটা প্রস্তাব নেওয়া হোক। সমর্থন সূচক উল্লাসের ঝড়ে কেঁপে উঠল হলঘরটা। লিসিৎসিনের উদ্দেশ্যে সাধুবাদ জানিয়ে সমবেত কণ্ঠে আওয়াজ উঠল, সোভিয়েত শক্তির শত্রুদের মৃত্যু চাই। পাশের একটা দরজায় দেখা গেল লিদা পালেভিককে। পাভেলের দিকে ইশারা করল সে। বাইরের বারান্দায় পাভেলকে সে একখানা চিঠি দিল। খামের ওপরে জরুরি লেখা চিঠিখানা খুলে পাভেল পড়ল, বেরেজদভ জেলা কমসমল কমিটিকে জানানো যাচ্ছে প্রাদেশিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমরেড পাভেল কোরচাগিনকে দায়িত্বপূর্ণ কমসমল কাজের ভার নেবার জন্য জেলা কমিটি থেকে প্রাদেশিক কমিটিতে তলব করা হলো। এই চিঠির একটি প্রতিলিপি পার্টির জেলা কমিটির কাছে পাঠানো হলো। পাভেল বিদায় নিল এই জেলা থেকে, যেখানে সে গত 1 বছর ধরে কাজ করেছে। তার যাওয়ার আগে পার্টির জেলা কমিটির যে সভা হলো তার আলোচনা সূচিতে 2টি বিষয় ছিল। 1, কমরেড পাভেল কোরচাগিনের কমিউনিস্ট পার্টির সদস্য পদভুক্তি। 2, জেলা কমসমল সম্পাদকের দায়িত্ব থেকে তাকে খালাস দেবার উপলক্ষে তার কাজকর্মের বিবরণী পত্রের অনুমোদন। বিদায়ের আগে লিসিৎসিন আর লিদা পাভেলের হাত জোরে চেপে ধরল, প্রীতির সঙ্গে আলিঙ্গন করল। তারপর পাভেলের ঘোড়াটা যখন আঙিনা ছাড়িয়ে রাস্তার উপরে এসে পড়ল তখন 12টা রিভলভার একসঙ্গে গুলি ছুড়ে তাকে বিদায় অভিবাদন জানালো।